অতীত মানেই ইতিহাস। ইতিহাস হলো এমনই এক আয়না যাতে ফুটে ওঠে বিভিন্ন যুগের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি। এই ইতিহাসেরই সব জ্ঞাত অজ্ঞাত তথ্য দিয়ে তৈরি আমাদের এই মিরর অফ হিস্ট্রি। আজ আপনাদের শোনাবো পিতার প্রতি পুত্রের বিদ্রোহ। মহামতি আকবর প্রায় গোটা ভারতকে পরিচালনা করতে পারলেও তার জ্যেষ্ঠ পুত্র সেলিমকে কন্ট্রোল করতে বেশ বেগ পেতে হয়েছিল। চলুন শুরু করা যাক সেই কাহিনী। আকবরের জীবন শেষ বয়সে খুব একটা সুখের হয়নি, কারণ তার প্রিয় জ্যেষ্ঠ পুত্রের বিদ্রোহে তিনি মর্মান্তিক আঘাত পান। এই জ্যেষ্ঠ পুত্র ছিলেন তার নয়নমণি। আকবর আদর করে ডাকতেন শেখো বাবা। তিনি আকবরের বহু প্রার্থনার ফল। কাছুয়ারা রাজকন্যার গর্ভে সেলিম চিস্তি নামে ফতেপুর সিক্রিতে অবস্থিত তৎকালীন এক সুফি সাধকের রওজায় মানত করার ফলে সেলিম জন্মগ্রহণ করেন। সাধকের নামানুসারেই তার নাম রাখেন সেলিম। সেলিমের জন্মের পর আকবর এত খুশি হয়েছিলেন যে তিনি পায়ে হেঁটে আজমিরে অবস্থিত খাজা মঈনুদ্দিন চিস্তির সমাধি পরিদর্শনের উদ্দেশ্যে তীর্থযাত্রা করেন। আকবর সেলিমের শিক্ষার উপযুক্ত ব্যবস্থা করেছিলেন এবং তাকে অতীব স্নেহে মানুষ করেছিলেন। তা সত্ত্বেও এহেন পুত্র মহান পিতার কাছ থেকে সিংহাসন দখলের উদ্দেশ্যে বিদ্রোহ করায় আকবর অন্তরে খুবই আঘাত পান। আকবর আশা করেছিলেন সেলিম একজন মুঘল রাজবংশের শ্রেষ্ঠ শাসকের যোগ্যতা নিয়ে সার্বজনীন আতিথ্যের যোগ্য হয়ে উঠুক। এই উদ্দেশ্যে 1599 খ্রিস্টাব্দে তিনি যখন দাক্ষিণাত্যে খানদেশের বিরুদ্ধে অভিযানে প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আকবর সেলিমকে আজমিরের শাসনকর্তা নিযুক্ত করেন এবং মেবারের রানা অমর সিংহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। কিন্তু সেলিম অমর সিংহের বিরুদ্ধে কোনো কিছু করতে সমর্থ হলেন না। এর ফলে আকবর সেলিমের প্রতি ক্রুদ্ধ হন এবং তার তৃতীয় পুত্র দানিয়েলকে গুরুত্ব দিতে থাকেন। দ্বিতীয় পুত্র মুরাদ 1599 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। আবুল ফজল সেলিমের ধীর গতি ও কোমল স্বভাবের জন্য তাকে অপছন্দ করতেন এবং আকবরকে সেলিমের বিরুদ্ধে উৎসাহ দিতেন। এই কারণে সেলিম সিংহাসনের জন্য অপেক্ষা করছিলেন এবং পিতার বিরুদ্ধে বিদ্রোহের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি প্রথমে মীর বখশি শাহবাজ খান নামে এক অভিজাতের মৃত্যুতে তার সমস্ত সম্পদ আজমিরে হস্তগত করেন এবং এলাহাবাদের উদ্দেশ্যে আগ্রা যাত্রা করেন। ইতোপূর্বেই তার পিতামহী আগ্রা থেকে যাত্রা করেন এবং পথিমধ্যে সেলিমকে বিদ্রোহ করতে নিষেধ করেন। কিন্তু সেলিম তৎক্ষণাৎ যমুনা পার হয়ে এলাহাবাদের দিকে যাত্রা করেন এবং বিহারের রাজকোষ দখল করে প্রায় 30 লক্ষ টাকা হস্তগত করেন। সেলিম এলাহাবাদ, বিহার, অযোধ্যার নিজের শাসনকর্তা নিয়োগ করেন এবং স্বাধীন নরপতি হিসাবে কাজ করতে আরম্ভ করেন। আকবর এই সময় খানদেশে অসিরগড় দুর্গ দখলে ব্যস্ত ছিলেন। আকবর কিন্তু এই খবর বিশ্বাস করতে পারেননি। সেলিমের কাছে আকবর পত্র সহ এক দূত পাঠান, কিন্তু সেলিম তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দেন। অতঃপর তিনি স্বাধীনভাবেই রাজত্ব করতে থাকেন। তার কোনো পরিবর্তন না দেখে আকবর সেলিমের এক সহপাঠী শরীফকে বিদ্রোহ না করার উপদেশ দেওয়ার জন্য প্রেরণ করেন। কিন্তু সেলিম শরীফকে বশ করে ফেলেন এবং তাকে নিজের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। তখন আকবর ঝটিতি অসিরগড় দুর্গ দখল করে দানিয়েলকে দাক্ষিণাত্য সুবার শাসনকর্তা নিযুক্ত করেন। তিনি দাক্ষিণাত্য থেকে প্রত্যাবর্তন করেন এবং সেলিমের সঙ্গে একটা বোঝাপড়ার চেষ্টা করেন। কিন্তু সেলিম আকবরের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে। আকবর পুত্রের এই আচরণে উদ্বিগ্ন হন
এবং পরামর্শের জন্য আবুল ফজলকে দাক্ষিণাত্য থেকে রাজধানীতে আহ্বান করেন। আকবর তখন আবুল ফজলকে সেলিমের বিরুদ্ধে প্রেরণ করেন। 1602 খ্রিস্টাব্দের 19 অগস্ট সেলিম বিদ্রোহী বুন্দেল প্রধান বীর সিংহের সহায়তায় আকস্মিকভাবে মুঘল বাহিনীকে পরাজিত করে আবুল ফজলকে হত্যা করেন। আকবর আবুল ফজলের মৃত্যুতে নাকি বলেছিলেন, সেলিম বাদশাহ হতে চায়, সে আবুল ফজলকে না মেরে তো আমাকে খুন করতে পারত। তিনি 1586 খ্রিস্টাব্দে তার অন্যতম সুহৃদ বীরবলকে হারিয়েছিলেন। 1589 খ্রিস্টাব্দে তার নিজের ভুলে টোডরমল ও ভগবান দাসকে হারান। 1593 খ্রিস্টাব্দে তার উপদেষ্টা আবুল ফজলের পিতা মোবারককে হারান। তারপর আবুল ফজলের মৃত্যু তাকে একেবারে অসহায় করে তোলে। আবুল ফজলের মৃত্যুতে আকবর 3 দিন নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রেখেছিলেন আর অসহায় শিশুর মতন চিৎকার করে উঠতেন। প্রকৃতপক্ষে আবুল ফজলের মৃত্যুতে আকবর শোকে অত্যন্ত মর্মাহত হন এবং সেলিমকে যেভাবেই হোক ধরে আনার ও চরম শাস্তি দেওয়ার নির্দেশ দেন। শেষ পর্যন্ত সুলতানা সালিমা বেগমের মধ্যস্থতায় তিনি পুত্রকে ক্ষমা করেন এবং 1603 খ্রিস্টাব্দে পুনরায় সেলিমকে মেবারের রানার বিরুদ্ধে প্রেরণ করেন। কিন্তু সেলিম সে আদেশ অমান্য করে এলাহাবাদে চলে এসে মদ্যপান ও আফিম সেবনে মগ্ন হয়ে পড়েন। পুত্রের ব্যবহারে আকবর অত্যন্ত মর্মাহত হন। আকবরের অপর পুত্র দানিয়েল 1604 খ্রিস্টাব্দে অতিরিক্ত মদ্যপানের ফলে মারা যান। আকবর সেলিমকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এলাহাবাদ যাত্রা করেন, কিন্তু তার মাতার গুরুতর অসুস্থতার সংবাদ পেয়ে এলাহাবাদ অভিযান বাতিল করে ফিরে আসেন। আকবরের মাতা ওই বছরই মারা যান। এদিকে সেনাপতি মীর সদর জাহান খান আজম ও মান সিংহের উপদেশে আকবর সেলিমের জ্যেষ্ঠ পুত্র খসরুকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়ন করেন। খসরু ছিলেন মান সিংহের ভাগনা ও আজম খান জামাতা। এই রকম পরিস্থিতিতে সিংহাসন নিজ পুত্রের অনুকূলে হাতছাড়া হয়ে যেতে পারে এই আশঙ্কায় সেলিম 1604 খ্রিস্টাব্দের 16 নভেম্বর আকবরের কাছে আত্মসমর্পণ করেন। ইতিপূর্বেই তার ভ্রাতারা মৃত্যু মুখে পতিত হওয়ায় সেলিমের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আকবর 10 দিন সেলিমকে নজরবন্দি করে রাখেন এবং বহু তিরস্কার করে অশান্ত শিশু ভেবে তাকে পুনরায় ক্ষমা করেন। এই পরিস্থিতিতে 605 খ্রিস্টাব্দে 25 থেকে 26 অক্টোবরের মধ্যরাত্রিতে মধ্যযুগের এক মহান সম্রাটের জীবনদীপ নির্বাপিত হয়। মৃত্যুর পূর্বে তিনি সেলিমকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে যান।